What should we do? What should we read now? Government of India Act 1858 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং অ্যাজ ইউজুয়াল তোমরা যারা মনে করছো যে অনেকটা পড়ে ফেলেছো, ফার্স্ট চেক ইয়োর প্রিপারেশান। যারা পড়োনি, নতুন পড়ছো, নিউ লার্নার, ফার্স্ট লার্নার, তারা দেখো কোশ্চেন কেমন আসে। ইউপিএসসিতে বিসিএসে প্রায় একই ধরনের প্রশ্ন আসছে। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পড়ার আগে, শুরু করার আগে একবার কোশ্চেন দেখে নিই যে কেমন প্রশ্ন পড়তে পারে। এমনিতে তো ছোট ছোট 4-5টা পয়েন্ট বিশিষ্ট একটা অ্যাক্টের ওপরে অন্তত 20টা প্রশ্ন হয়ে যায়। 20টা প্রশ্ন আরামসে হয়ে যায়। ডাইরেক্ট লাইনের প্রশ্ন দিলে তো অনেক বেশি হয়। 2-3টে স্টেটমেন্ট একসাথে জুড়ে একটা করে প্রশ্ন করছে। চলো আগে প্রশ্নগুলো দেখে নিই। Consider the following statements. Okay, first statement. Government of India Act 1858 introduced Viceroy and Secretary of State as the representatives of British Parliament and British Crown respectively. Respectively মানে যেমন ধরো রবি, আমাদের যদি দিনগুলো আমরা হিসেব করি, রবি, সোম, মঙ্গল, বুধ। হ্যাঁ, তো তোমাকে যদি বলা হয় যে কেমনভাবে দিন হবে বাবা, বা বলো দেখি, তাহলে তুমি যেন রবি, মঙ্গল, বুধ, সোম এরকম বলবে না, তুমি রেসপেক্টিভলি বলবে। যেমন শুরু হয়েছে বা যে সিরিজ চলছে সেই সিরিজ অনুযায়ী বলবে। সো রেসপেক্টিভলি ভাইসরয় এবং সেক্রেটারি অফ স্টেটস ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ। সেকেন্ড, it ended double government system introduced in amending act 1786. এটা ডাবল গভর্নমেন্ট সিস্টেমটাকে শেষ করে দিল বা ফিনিশ করলো, যেটা কিনা 1786তে লাগু হয়েছিল, চালু হয়েছিল। চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম বিলো। 1 only, 2 only, both and none. Now second question কি বলছে? The Act of 1857-58 was also known as Act of Good Governance. It introduced the Office of Secretary of States for Administration in India. Third, it altered substantial changes in the system of governance. Choose the incorrect option. Only 1, only 1, 3, only 3, only 2 and 3. Okay? So আমরা পড়া শুরু করি, আমরা লাইন বাই লাইন পড়ি। অ্যান্ড ইউ গাইজ, আমার প্রিয় ভাই বোনেরা, আমার বাঙালি ভাই বোনেরা, তোমাদেরকে আমি সিভিল সার্ভিস ফর দেশি গাইজে ওয়েলকাম করছি। সিভিল সার্ভিস ফর দেশি গাইজ কিসের জন্য তৈরি হয়েছে? একেবারে বিনা পয়সায়, জাস্ট একটু ইউটিউব তোমার চালাতে হবে, তুমি সিভিল সার্ভিসের প্রিপারেশান নেবে। ওকে, আমরা এখানটায় শুরু করেছি স্পেসিফিক্যালি কনস্টিটিউশন বা পলিটি, ইকোনমিক্স অ্যান্ড ইংরেজি দিয়ে। কেন? তার কারণ এইগুলোতে মাস্টার পাওয়া খুব ডিফিকাল্ট। অঙ্ক, ইতিহাস, ভূগোল তুমি মাস্টার পেয়ে যেতে পারো, অ্যান্ড টু সাম এক্সটেন্ট অঙ্ক ছাড়া ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলো তুমি নিজে থেকেই পড়ে অনেকটা এগোতে পারো। বাট when the subject like economics comes, subject like English is there, and polity we have to read from a book like M. লক্ষ্মীকান্ত, তখন আমরা ডিফিকাল্টিজের মধ্যে পড়ি। এবং মাস্টার সত্যি বলতে নেই, অন্তত বাংলায় ভালো মাস্টার তো নেই। বাংলায় যে জানা লোক নেই তা বলছি না, অনেকেই খুব বিদ্বান আছেন, ভালো জানেন, বাট তারা সকলে তো মাস্টার হবে না। ইউপিএসসি বা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পড়ানোর একটা ডিফারেন্ট বল গেম। সকলে এখানে আসতে চায় না, যত বড় পণ্ডিত হয় হোক। ঠিক আছে, তোমরা যদি কোনো বড় ইনস্টিটিউশনে যাও বা তোমাদের বন্ধুরা যদি কেউ পড়ে থাকে, তোমরা সেখানটায় গিয়ে দেখবে যে তোমাদের একটা ক্লাস, হ্যাঁ, কোনো একটা বড় আইএএস অফিসার এসছেন, হ্যাঁ, ডাইরেক্ট না, মানে নতুন অল্প বয়স্ক না, সে হয়তো একটা বিশাল বড় পোস্ট হোল্ড করে আছেন, সে একটা বিশাল ডিপার্টমেন্টের হয়তো তিনি ডাইরেক্টর, কে তিনি সর্বা খুব বুড়িয়ে গেছেন, এসে তোমাদেরকে একটা টপিক হয়তো পড়াবেন। এগুলো হয়, আমি নাম নিচ্ছি না, নাম নেওয়াও যেতে পারে, ইকসাতে তো প্রায়ই হয়। ঠিক আছে, সেখানটায়
আজকে স্পেশাল গেস্ট হিসেবে একটা বিশাল বড় লোক, তার দারুণ বড় ডেজিগনেশান, আসবেন, তোমাদের সামনে বসবেন এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং সত্যি সত্যি তিনি তার সাবজেক্টটা বা আমাদের ইউপিএসসি সিলেবাসটা না পড়িয়ে তার জীবনের গল্প করবেন, তার অভিজ্ঞতার কথা বলবেন, বলে বেরিয়ে যাবেন। এরকমই হয়। বেশি এক্সপার্ট মাস্টার, বেশি সর্বজান্তা বা সর্বজ্ঞ ব্যক্তিরা যারা স্পেশাল ক্লাস বা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে ক্লাস নিতে আসে বড় বড় ইনস্টিটিউশনে, রিয়েলি স্পিকিং দ্য ক্লাস আর বোগাস, নাথিং বাট নাথিং। সো আমরা সমালোচনা করতে চাইছি না, আমি বলতে চাইছি এটার মধ্যে দিয়ে, এবং আমি ডিসরেসপেক্ট একেবারেই করতে চাইছি না, আমি বলতে চাইছি যে বাংলায় বাঙালি ছেলেমেয়েদের জন্যে সত্যি সত্যি কোয়ালিটি স্টাডি, কোয়ালিটি মেটেরিয়াল বা কোয়ালিটি রিডিং কম হয়। স্টাডি মেটেরিয়াল হয়তো তুমি পেতে পারো, বাট কোয়ালিটি রিডিং কম হয়, ভালো কোথাও হয় না। সো আমি খুব আশা নিয়ে এই ক্লাসটা বা এই সেশনটা করতে এসেছি, যাতে তোমাদের ইউপিএসসির প্রিপারেশানটা ভালো করে হয়। আমাদের কি টার্গেট, 100টা ইউপিএসসি, 100টা আইএএস যদি 12 ইউপিএসসির মধ্যে দিয়ে 2030 সালে তার মধ্যে 50 থেকে 70টা বাঙালি ছেলেমেয়ে হবে। সো লেটস স্টার্ট উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আমরা কিভাবে পড়ব, আমরা তোমার সামনে মোবাইল খুলে আমি একটা একটা করে পয়েন্ট পড়ব। দ্য ক্রাউন রুল 1858 থেকে 1947। 1858 থেকে 1947 অবধি ভারতবর্ষের যে শাসন সেটা ব্রিটিশ ক্রাউন করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858. This significant act was enacted in the wake of Revolt of 1857, also known as First War of Independence or the সিপাহি মিউটনি। এই আইনটা কবে আনা হয়? ওয়েক অফ সিপাহি বিদ্রোহ, সিপাহি বিদ্রোহের ঠিক আগে। হ্যাঁ, দ্য অ্যাক্ট নোন অ্যাজ দ্য অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাক্টকে গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলা হয়। ইট অ্যাবলিশড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে তুলে দেয়, মানে আর কোম্পানি দিয়ে করবে না। এবার ইংরেজরা গভর্নমেন্টের তরফ থেকে রাজার হয়ে সরাসরি আমাদের দেশে শাসন করবে। অনেক দিন হয়েছে এরকম কিছু একটা মধ্যে দিয়ে শাসন করে, এবারে ডাইরেক্ট শাসন করবে। অ্যান্ড ট্রান্সফার দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট, টেরিটরিজ অ্যান্ড রেভিনিউজ টু দ্য ব্রিটিশ ক্রাউন, এবং রেভিনিউ, টাকা পয়সা সংক্রান্ত, জায়গা জমি সংক্রান্ত এবং গভর্নেন্সের সমস্ত রকম ক্ষমতা ব্রিটিশ ক্রাউনকে, ব্রিটিশ রাজাকে দিয়ে দেওয়া হলো, ট্রান্সফার করা হলো। দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোজ। বৈশিষ্ট্যগুলো এই অ্যাক্টের নিম্নরূপ। নাম্বার 1, ইট প্রোভাইডেড দ্যাট ইন্ডিয়া হেন্সফোর্থ ওয়াজ টু বি গভর্নড বাই অ্যান্ড ইন দ্য নেম অফ হার ম্যাজেস্টি। তখন রানী ছিল। 1858 বলছে যে এরপর থেকে ভারতবর্ষ শাসন হবে বা শাসিত হবে রানীর নামে, মহারানীর নামে, ম্যাজেস্টির নামে, এবং ভারতবর্ষটা ওনার নামেই থাকবে। ইজ দ্য ডেজিগনেশন অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টু দ্যাট অফ ভাইসরয় অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া করে দেওয়া হলো। হি অর্থাৎ ভাইসরয় ওয়াজ দ্য ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া। ভাইসরয় কিনা ব্রিটিশ ক্রাউনের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ। লর্ড ক্যানিং দাস বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং এদিক থেকে লর্ড ক্যানিং বলা যায় প্রথম ভাইসরয় ভারতবর্ষের। প্রশ্ন চলে আসতে পারে, হু ইজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? অনেকগুলো প্রশ্ন দিয়ে দিতে পারে, লর্ড ক্যানিং, রিপন, লিটন, আমাদের ওয়াশিংটন বলছে, বলো উইলিয়াম বেন্টিং। ওকে, ডাইরেক্ট প্রশ্ন চলে আসতে পারে। সেকেন্ড, ইট এন্ডেড দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট বাই অ্যাবলিশিং দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টরস। মনে হয় অনেক দিন আগে কোর্ট অফ ডাইরেক্টর, তাদের কন্ট্রোল করার জন্য বোর্ড অফ কন্ট্রোল চালু করা হলো, পুরো ব্যাপারটা তুলে দিল এবং ডাবল গভর্নমেন্ট সিস্টেমটাকে শেষ করে দেওয়া হলো বাই 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক। থার্ড, it created a new office, Secretary of State for India, vested with complete authority
অ্যান্ড কন্ট্রোল ওভার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, একটা পোস্ট ক্রিয়েট করা হলো সেক্রেটারি অফ স্টেট নামে, যাতে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত যাবতীয় ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হলো। মাইন্ড ইট, ভাইসরয়কে কিন্তু দেওয়া হয়নি, সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া হয়েছে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা। কোনো অপশান যদি আসে যে কমপ্লিট অথরিটি অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন প্রোভাইডেড টু ভাইসরয় হু ইজ অ্যান রিপ্রেজেন্টেটিভ অফ ক্রাউন ডাইরেক্টলি, ব্রিটিশ ক্রাউন ডাইরেক্টলি, স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। সেক্রেটারি অফ স্টেটকে দেওয়া হলো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। ওকে, the Secretary of State was a member of the British Cabinet and was responsible ultimately to the British Parliament. এই সেক্রেটারি অফ স্টেটকে ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার এবং ব্রিটিশ পার্লামেন্টের, ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার এবং ব্রিটিশ পার্লামেন্টের তিনি রেসপন্সিবল থাকবেন। ব্রিটিশ টুইস্ট আছে, টুইস্ট ঠিক না, একটা দুটো সিম্পলিফিকেশান আছে দাদার, তোমাদেরকে আমি বলে দিই। হোয়াট ইজ ব্রিটিশ ক্যাবিনেট অ্যান্ড হোয়াট ইজ ব্রিটিশ পার্লামেন্ট আমরা ভবিষ্যতে ডিটেলে পড়ব, ছোট করে একটু বুঝি। ধরা যাক পার্লামেন্ট মানে সেখানে সকলে আছে, ঠিক আছে। কোনো একটা গ্রুপের কথা ভাবো, কোনো একটা পিকনিকের কথা ভাবো, তোমরা যে স্কুলে পড়ে এসছি সেই স্কুলের কথা ভাবো। দেখো সেখানটায় স্কুলের টিচার সকলে, কিন্তু টোটাল ডিসিশানগুলো কে নেয়? হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আর হেডমাস্টারের প্রিয় দু চারজন বা খুব এফিসিয়েন্ট দু তিনজন যারা দারুণ কাজ করে, দারুণ স্যার। সে অঙ্কর হতে পারে, ইংরেজির হতে পারে, ইতিহাসের হতে পারে, সাবজেক্ট ইম্পর্টেন্ট না। ছোট একটা গ্রুপ তারা পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ম বানায়, নিয়মটা সকলের জন্যেই লাগু হয়, নিয়মটা সকলেই ফলো করে, বাট নিয়মটা বানানোর সময় কিন্তু সকলে ইনভলভ হয় না। একটা পিকনিক করে হয়তো 50 জন, টাকা দেয় সকলে 50 জন, প্রত্যেকে সমান টাকা দেয়, 500 কি 600, কিন্তু পিকনিকে কী রান্না হবে, কোথায় রান্না হবে, কে কে রান্নার মধ্যে আয়োজন করবে, পুরো আয়োজনটা হয়তো করে 6-7 জন। তারা বাকি ডিসিশান নিয়ে ইনফরমেশনটা সকলের দেয়। যে এই যে কোর গ্রুপ, ছোট গোষ্ঠী, এটাকে বলা হয় ক্যাবিনেট পার্লামেন্টের ক্ষেত্রে, অর্থাৎ পার্লামেন্টটা বড়, ক্যাবিনেট ছোট। সেক্রেটারি অফ স্টেট যিনি এই ক্যাবিনেট বা এই বিশেষ গোষ্ঠীর একজন সদস্য, পার্লামেন্টের ভিতরেই একটা বিশেষ গোষ্ঠী, এবং তিনি রেসপন্সিবল থাকেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে। এটা সিম্পলিফিকেশান নাম্বার 0.1। অ্যান্ড হোয়াট ইজ দ্য সিম্পলিফিকেশান নাম্বার 0.2? সিম্পলিফিকেশান নাম্বার 0.2 হচ্ছে দুজন ভারতবর্ষে এলেন দুটো নতুন পোস্ট নিয়ে। প্লিজ পে ইউর অ্যাটেনশান। একজন ভাইসরয়, একজন সেক্রেটারি অফ স্টেটস। ভাইসরয় কাকে রিপ্রেজেন্ট করছেন, কার তরফে এসছেন? ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ রাজা বা ব্রিটিশ রানী। সেক্রেটারি অফ স্টেট তিনি এসছেন কার তরফ থেকে? ব্রিটিশ পার্লামেন্ট। সো সেখানটায় দুটো হেড রয়েছে বা দুরকম অথরিটি রয়েছে, একটা ক্রাউন বা রাজা বা রানী, আর একটা পার্লামেন্ট। ক্রাউন কাকে মুখপত্র হিসেবে, মুখবন্ধ হিসেবে, মুখপাত্র হিসেবে পাঠাচ্ছে, আর পার্লামেন্ট কাকে মুখপাত্র হিসেবে পাঠাচ্ছে? ক্রাউন পাঠাচ্ছে ভাইসরয়কে, পার্লামেন্ট পাঠাচ্ছে সেক্রেটারি অফ স্টেটকে। মনে থাকবে, গুলোবে না কিন্তু, দুটো আলাদা আলাদা পোস্ট, দুজনে মিলে ভারত চালাবে। কিন্তু যখন ভাইসরয় কনসাল্ট করবো, ভাইসরয় মনে রাখবে ক্রাউনের, সেক্রেটারি অফ স্টেট মনে রাখবে পার্লামেন্টের। মানে যেমন ধরা যাক আমি আর এখানটায় আমার ছাত্র রয়েছে রবি, আমরা দুই ছাত্র বা দুই ভাই। আমাকে পাঠিয়েছে, আমাদের দেশের কথা ভাবো, আমাকে পাঠিয়েছে আমাদের প্রেসিডেন্ট মুর্মু ম্যাডাম, রবিকে পাঠিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার মোদি স্যার। বোঝা গেছে? ঠিক সেরকম আমি এসছি মুর্মু ম্যাডামের পক্ষ হয়ে, রবি এসছে মোদি স্যারের পক্ষ হয়ে, সেরকম ভাইসরয় এসছে ক্রাউনের পক্ষ থেকে, ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সেক্রেটারি অফ স্টেট এসছে পার্লামেন্টের পক্ষ থেকে। ক্লিয়ার হয়েছে? ইট এস্টাবলিশড এ 15-member কাউন্সিল অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। সুতরাং সেক্রেটারি অফ স্টেট যে পোস্টটা বানানো হলো, যে পোস্টটাকে বা যে পোস্টের হাতে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় দায়িত্ব দেওয়া হলো, সেই সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য একটা 15 সদস্যের বডি দেওয়া হলো, কাউন্সিল দেওয়া হলো। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। সেক্রেটারি অফ স্টেট সেই কাউন্সিলের চেয়ারম্যান। অ্যান্ড মাইন্ড ইট,
সেক্রেটারি অফ স্টেট ওই কাউন্সিলের যে ওপিনিয়ন নেবেই তার কোনো মানে নেই, তার কারণ কাউন্সিল যেটা দেয়া হয়েছে তাকে, সেই কাউন্সিলটা অ্যাডভাইজারি কাউন্সিল, ম্যান্ডেটরি নয়। ওরা কোনো বিষয়ে সেক্রেটারি অফ স্টেটকে অ্যাডভাইস করতে পারেন, সেক্রেটারি অফ স্টেট সেই অ্যাডভাইস নেবেন কি নেবেন না সেটা তার ব্যাপার। এই বিষয়ে প্রশ্ন চলে আসতে পারে যে কাউন্সিল, সেক্রেটারি অফ স্টেটের যে 15 সদস্যের কাউন্সিল, in any case their advice is binding or mandatory to the secretary of state, বাট না, তারা অ্যাডভাইজারি বডি, তারা অ্যাডভাইস দেবে। ক্লিয়ার না? এসব ছোটো ছোটো কনসেপ্টগুলো কিন্তু তোমাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে, বিপথগামী করতে পারে। ইট কনস্টিটিউটেড দ্য সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিল অ্যাজ এ বডি কর্পোরেট কেপেবল অফ সুইং অ্যান্ড বিইং সুড ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ইংল্যান্ড। সিউ মানে SUE, সিউ মানে কারোর বিরুদ্ধে কোর্টে অভিযোগ করা, কাউকে কোর্টে অভিযুক্ত করা, সেটা মানে ইংরেজি হচ্ছে সিউ, SUE। তাহলে এই সেক্রেটারিও এবং সেক্রেটারির যে কাউন্সিল, এটাকে কেমনভাবে বানানো হলো যে এরা ভারতবর্ষে কাউকে অভিযুক্ত করতে পারে কোর্টে, কারোর বিরুদ্ধে মামলা করে কোর্টে টেনে নিয়ে আসতে পারে, এবং এরা যদি কিছু করে ফেলে ভুলভাল বা এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, এদেরকে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ইংল্যান্ডে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? সো অল দিস থিংস আর features of Act of 1858. The Act of 1858 was, however, largely confined to the improvement of the administrative machinery. মেনলি এই আইনটা মেনলি অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ এটা মেনলি অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ভালো চালানো যায় সেই বিষয়ে এটা ফোকাস করেছে। ওকে, বাই হুইচ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ টু বি সুপারভাইজড অ্যান্ড কন্ট্রোল ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার গভর্নমেন্ট, ভারতবর্ষের যে গভর্নমেন্টটা তৈরি হলো, সেই গভর্নমেন্টটা কেমনভাবে কাজকর্ম করবে সেইটা ইংল্যান্ডে সুপারভাইজ এবং কন্ট্রোল করা হবে, সেটার জন্যেই এই অ্যাক্টটা চালানো হয়েছে বা এই অ্যাক্টটা লাগু করা হয়েছে। ইট ডিড নট অল্টার ইন সাবস্ট্যান্সিয়াল ওয়ে অফ সিস্টেম অফ গভর্নমেন্ট দ্যাট প্রিভেলড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে গভর্নেন্সের স্ট্রাকচারটা ছিল, যে ওয়েতে গভর্নমেন্ট এখানটায় অ্যাডমিনিস্ট্রেশন রান করাতো, তার মধ্যে খুব বড় সড়ো হেরফের বা রকমভেদ করা হয়নি, বিশাল কিছু একটা চেঞ্জ করা হয়নি। শুধু এদের কাজকর্ম যাতে ইংল্যান্ডে ভালো করে সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল করা যায়, সেই জন্যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিতেই কিছু চেঞ্জ করা হয়েছে। সুতরাং এটা খুব বড় কিছু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ যা এতদিন হয়ে আসছিল সেটা করা হয়নি, যেমন চলছিল তেমনই চলছে। ক্লিয়ার হয়েছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় ভাই বোন, তোমরা বুঝতে পেরেছ। আমরা এবারে প্রশ্ন উত্তরের দিকে যাব। চলো তো দেখি প্রশ্ন উত্তরগুলো পড়ি একটু। ফার্স্ট কোশ্চেন কী বলছে? স্টেটমেন্ট কনসিডার করতে বলছে, যার প্রথম স্টেটমেন্টটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 ইন্ট্রোডিউস ভাইসরয় অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ। এই অবধি ঠিক আছে, দুজনকে এরা ইন্ট্রোডিউস করেছে অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ব্রিটিশ ক্রাউন, ঠিক রেসপেক্টিভলি। এখানেই হয়ে গেল গোড়ায় গলদ, বা গোড়ায় না গলদ হলো অন্তে গলদ। রেসপেক্টিভলি কথাটার মানে হচ্ছে এই যে ভাইসরয়কে ব্রিটিশ পার্লামেন্ট রিপ্রেজেন্ট করবে, ভাইসরয় ব্রিটিশ পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট ব্রিটিশ ক্রাউনকে রিপ্রেজেন্ট করবে। তা তো না, অ্যাকচুয়ালি ভাইসরয় ব্রিটিশ ক্রাউনকে রিপ্রেজেন্ট করবে অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট ব্রিটিশ পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে। জাস্ট উল্টে দেওয়া হয়েছে এই রেসপেক্টিভলি কথাটা বলে। বুঝতে পারছো? নুয়ান্স, টুইস্ট, শুধু রেসপেক্টিভলি কথাটা বলে এই দুটো উল্টে দেওয়া হয়েছে, সুতরাং স্টেটমেন্টটা ভুল হয়ে গেল। সেকেন্ড স্টেটমেন্ট, ইট এন্ডেড ডাবল গভর্নমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউসড ইন অ্যামেন্ডিং অ্যাক্ট 1786। এটাও ঠিক আছে, এই অবধি ঠিক আছে। ডাবল গভর্নমেন্ট সিস্টেমটাকে শেষ করে 1858 শেষ করে দিল। বাট ইন্ট্রোডিউসড ইন অ্যামেন্ডিং অ্যাক্ট 1786 না, এটা কবে চালু হয়েছিল? এ তো পিট ইন্ডিয়া অ্যাক্টে তৈরি হয়েছিল। ডাবল গভর্নমেন্ট সিস্টেম পিটস ইন্ডিয়া অ্যাক্টের জিনিস, সুতরাং ইট ইন্ট্রোডিউসড ইন পিটস ইন্ডিয়া অ্যাক্ট, নট অ্যামেন্ডিং অ্যাক্ট 1786। স্টেটমেন্টটা ভুল হয়ে গেল।
কখনোই তাড়াহুড়ো করে দৌড়ে স্টেটমেন্ট পড়তে গিয়ে অর্ধেক পড়ে উত্তর মেরে আসবে না। আমি রিপিট করছি, কখনোই তাড়াহুড়ো করে স্টেটমেন্ট পড়ে উত্তর মেরে আসবে না। স্টেটমেন্ট পুরোটা কমপ্লিট করবে শেষ অবধি। দুটো স্টেটমেন্টে ভুল, সেই জন্য উত্তর হয়ে যাবে নান। ইয়েস স্যার, ইয়েস ম্যাম। দয়া করে তোমরা এটা সাবস্ক্রাইব করবে, সেই কারণে দয়া করে তোমরা এটা শেয়ার করবে বন্ধুদেরকে, তাদেরকে যারা টাকা পয়সার অভাবে, দূরত্বের অভাবে বাড়ি থেকে কলকাতায় বা দিল্লিতে কোচিং নিতে আসতে পারে না। প্লিজ, আমরা সেকেন্ড প্রশ্নের দিক যাচ্ছি। দ্য অ্যাক্ট অফ 1858 ওয়াজ অলসো নোন অ্যাজ অ্যাক্ট অফ গুড গভর্নেন্স। ভেরি গুড, অ্যাক্ট অফ গুড গভর্নেন্স। ইট ইন্ট্রোডিউসড অফিস অফ সেক্রেটারি অফ স্টেটস ফর অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। এটাও খুব ঠিক কথা, অফিস অফ সেক্রেটারি অফ স্টেট তৈরি করা হয়েছে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। ইট অল্টার্ড সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন দ্য সিস্টেম অফ গভর্নেন্স। না, ভুল করবে না, সাবস্টেন্সিয়াল চেঞ্জ এটা হয়নি। যে প্রিভেলিং সিস্টেমটা ছিল সেটার মধ্যেই এটা ছিল, সেরকমই এটা তৈরি হয়েছিল। শুধু কোনো বড় স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি, শুধু এইটা আনা হয়েছিল যাতে ব্রিটিশ বা ইংল্যান্ড থেকে ইন্ডিয়ার গভর্নমেন্টকে ভালো করে সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল করা যায়। সুতরাং ইট ডিড নট অল্টার সাবস্টেন্সিয়াল চেঞ্জেস। সো থার্ড স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। সো আমাদের কি উত্তর হবে? চুজ দ্য ইনকারেক্ট অপশান ফ্রম বিলো। এখান থেকে ইনকারেক্টটাই চেয়েছে, সুতরাং অনলি 3 হবে উত্তর, বাকিগুলো উত্তর হবে না। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারছো প্রশ্ন কেমনভাবে আসে? মেন্সের জন্যে এবং ইউপিএসসির জন্যে খুব 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 ইম্পর্টেন্ট। ভালো করে বোঝো, আমরা পড়াচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা লাইন লক্ষ্মীকান্তর আমরা এরকম ধরে ধরে বুঝে বুঝে ঘেঁটে ঘেঁটে পড়বো। তোমরা প্লিজ ফলো করো এবং ভালো করে পড়াশোনা করো, এইটুকুই তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন। তোমরা ভালো করে পড়বে, লিখে লিখে বুঝে বুঝে পড়বে। ওকে, চলো টাটা।